শুভ অপরাহ্ন। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। ডিএ মামলায় এমন একটা ঘটনা ঘটেছে যেইটা কিনা এসএসসির ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য ছিল এবং এসএসসির ক্ষেত্রে এটা খুব দরকার ছিল। আমরা দীর্ঘদিন ধরে দাবিও করে আসছিলাম, কিন্তু এইটা ডিএর ক্ষেত্রে হতে পারলো, কিন্তু এসএসসির মামলার ক্ষেত্রে কেন হলো না, এটা সব থেকে বড় প্রশ্ন। কি বিষয়টা আমি বলছি জানেন আপনারা, কিছুক্ষণ আগেই ডিএ মামলার রায় এসছে এবং সেইখানে 31শে মার্চের মধ্যে কিন্তু 25% মিটিয়ে দেওয়া এবং পরবর্তী যে 75% কীভাবে মিটবে না মিটবে তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে 4 সদস্যের একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাকে ফলো করেন, এই দাবিটা কিন্তু আমি বারবার বলেছিলাম, কেন সুপ্রিম কোর্টের নজরদারিতে এই নিয়োগটা হলো না, যেখানে শিয়ালের কাছে মুরগি বর্গা কেন দেওয়া হলো, কোন স্বার্থে, কার স্বার্থে? সুপ্রিম কোর্ট যেখানে নিজে দেখতে পেল পুরো সিস্টেম টপ টু বটম, যেইখানে ওই দপ্তরের মন্ত্রী অর্থাৎ তদানীন্তন শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে, তাদের যে পদস্থ আধিকারিক তারা নিয়োগকারী সংস্থা তারা জেলে গিয়েছে, তো তার কাছে কি করে উইদাউট কোনো রকম কোনো বাইন্ডিং, কোনো রকম কোনো সেই রকমের নির্দেশ, এই সমস্ত কিছু ছাড়া এবং নজরদারি ছাড়া কি করে তাকে নিয়োগ করতে দেয়া হলো, এবং যার ফল আমরা এখন ভুগতে পারছি, মানে দেখতে পাচ্ছি। তো এই সুপ্রিম কোর্টের যে টাকলা বিচারপতি, এর মাথায় এইটুকু বুদ্ধি নেই যে এরা আবার পুনরায় দুর্নীতি করবে বা আবার সিস্টেমটাকে মানে করাপশনের মধ্যে ঠেলে দেবে এবং পুরো সিস্টেমটাকে আবার জটিল করে এমন একটা জায়গায় সিচুয়েশনে দাঁড় করাবে যাতে নিয়োগটাই না হয়, এবং তাই করলো। এবং দেখে শুনেও হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে এক কথা বলছে, সেই কথা মানছে না, অথচ কোনো রকম এসএসসিকে কোনো পানিশমেন্ট সুপ্রিম কোর্ট দিচ্ছে না। এইখানে ডিএ মামলার ক্ষেত্রে সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিত্রর কিন্তু দেখতেই পারলেন যে 4 সদস্যের একটা কমিটি গঠন করে দিল, এবং এই 4 সদস্যের মধ্যে সম্ভবত একজন আমি দেখলাম ঝাড়খণ্ডের বিচারপতি। আমরা তো চাইছিলাম যে অবসরপ্রাপ্ত বিচারপতি বা বড় পদস্থ আমলা যারা অবসর নিয়েছেন তাদেরকে এই এসএসসির মাথায় বসিয়ে দিয়ে এই 16 সালের যে নিয়োগ প্রক্রিয়াটা, তার পরিপ্রেক্ষিতে যে নিয়োগ হচ্ছে সেইটাই যাতে কোনো রকম কোনো অনিয়ম না হয় সেইটা দেখার জন্য অন্তত একটা কমিটি গঠন করে দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের। সেটা কিন্তু করলো না, এবং প্রতি পদে পদে এসএসসিকে ছোট করে উইন্ডো দিয়ে দিয়ে পুরো বিষয়টাকে, এত বড় দুর্নীতি হয়েছে সেটাকে নর্মালাইজ করে দিল। তো আমি বলবো, এই যে সুপ্রিম কোর্ট যে বিচার করেছে, তিনি কিন্তু এই যে যাদের জন্য এই মানে পুরো সিস্টেমটা চলা উচিত বা এই শিক্ষা ব্যবস্থা, যে শিশু শিক্ষার্থী, তাদের এইখানে কোনো মানে প্রসঙ্গই দেখা হয়নি। কয়েকজনের চাকরি গিয়েছে, কয়েকজন বিয়ে হয়েছে, কিন্তু আলটিমেটলি যে দেশের ভবিষ্যতের নষ্ট হলো, সেইটা বিচারপতিরা বিচারই করলো না। এবং এই যে এটা অপূরণীয় ক্ষতি হলো, কারণ তার বাচ্চা কাচ্চা তো ইউরোপে পড়ে, ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়ে, বড় বড় দামি নামি স্কুলে পড়ে, তাদের তো ভারতবর্ষের প্রতি কোনো মায়া দয়া নেই। কারণ ভারতবর্ষ থাকলেই কি গেলেই কি, তার যে পরিবার তারা তো বিদেশে নাগরিকত্ব নিয়ে নেবে বা অন্য দেশে চলে যাবে, ভালো তারা লাইভ লিড করবে। ইন্ডিয়ার প্রতি তাদের দায়বদ্ধতা যদি 1%ও থাকতো, এইখানে এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে অন্ধকারের মধ্যে এই টাকলা বিচারপতি কোনোদিন ফেলে দিতে পারতো না। এবং তার যদি ক্ষমতা থাকে, আমাকে ডেকে ওনার যা শাস্তি দেওয়ার দিক, আমি 100 বার বলবো। উনি অন্যায় করেছেন, বাংলার শিশু শিক্ষার্থীদের প্রতি প্রতারণা করেছেন, এবং জেনে শুনে করেছেন। কারণ তার মানে অলাদরা, তার বাচ্চারা এই সরকারি স্কুলে পড়ে না, তো সরকারি স্কুল থাকলেই কি, উঠে গেলেই কি, তাদের কিচ্ছু যায় আসে না। এবং এর জন্য যদি কোনো দিন সময় সুযোগ হয়, এর 14 পুরুষের বিচার করা হবে। এবং এই যে একটা এত বড় করাপশন এবং সিস্টেমেটিক ওয়েতে করাপশন করা হয়েছে, সেটা তার সামনে আসলো, দেখলো, এবং চোখ বন্ধ করে নিয়ে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, এই প্রথমে বললো কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না, দ্বিতীয়ত বললো মানে যারা টেন্টেড তারা যদি কোনো রকম সুযোগ পায় তাহলে তাকে এসএসসিকে শাস্তি দেওয়া হবে, বাজনা বাজানো হবে, এই 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চাইতে না চাইতেই 8 মাস তাকে সময় বাড়িয়ে দেওয়া হলো। এখন শীত ঘুম দিচ্ছে এসএসসি, এবং যে কাউন্সিলিং করার কথা ছিল সেটাও শুনছেন, এবং যতগুলো হলফনামা দিয়েছেন দেখবেন প্রত্যেকটাতে ডেট ফেল করেছে, প্রত্যেকটাতে ডেট ফেল করা সত্ত্বেও এবং মানে ইন্টেনশনটা বোঝা সত্ত্বেও এসএসসির প্রতি কোনো রকম কোনো শাস্তিমূলক পদক্ষেপ বা তার ওপর কোনো নিয়ন্ত্রণ কিন্তু সুপ্রিম কোর্ট আরোপ করেনি। কেন করেনি, কোন স্বার্থে করেনি, সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু এইখানে কিন্তু মানে একটা বড় অন্যায় হয়েছে, এবং
সেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতবর্ষে ভবিষ্যৎ প্রজন্ম। এবং এই দায়ভার কিন্তু কোনোভাবেই হ্যাঁ, সিস্টেম তো করাপ্টেড, আমরা দেখতেই পাচ্ছি। পলিটিক্যাল যে সিস্টেম সেটা তো করাপশনের মধ্যেই। সব থেকে ভরসার জায়গা কোথায় থাকে? আলটিমেটলি আমাদের জুডিশিয়ারির ওপর, বিচার ব্যবস্থার ওপর। তো সেইখানেও যদি আমরা গিয়ে সর্বোচ্চ জায়গায় গিয়ে এইটুকু সুরাহা না পাই, তো তাহলে তো ওই রকম বিচারপতি থেকে, ওই রকম নেপোটিজমের দ্বারা নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা আমাদের ভারতবর্ষে গণতন্ত্র কোনো রকম দরকার নেই। তারা ভারতবর্ষের মানুষের, গরিব মানুষের ট্যাক্সের টাকায়, একজন ভিখারিও ট্যাক্স দেয়, সে একটা দেশলাই কিনলেও সে ট্যাক্স দেয়, সেই টাকায় তিনি আয়েশ আরাম করবেন, সমস্ত সুযোগ সুবিধা নেবেন, অথচ তাদের কথা ভাববেন না। আর তার বিরুদ্ধে কোনো বলা যাবে না, আমার মাইলর্ড বলতে হবে, সম্মান করতে হবে। আমি ওই রকম সম্মান মন থেকে কোনো দিন করি না, এবং তার জন্য যা শাস্তি হয় হবে। কিন্তু এই যে ডিএ মামলা, এইটা আমাদের দেখালো যে একটা সরকার যখন বারবার একটা সিস্টেমকে মানে ভায়োলেট করার চেষ্টা করে, তখন তার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হয়। সে ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে, এবং থাকা সত্ত্বেও সেটা এক্সারসাইজ কেন করলো না, কোন স্বার্থে করলো না, এর জবাব কিন্তু আগামী দিনে মানে দিতে হবে। যাই হোক, আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই দিতে পারেন, কিন্তু এইটা কিন্তু আমি খুব মানে মনে প্রাণে চেয়েছিলাম যে অন্তত এইটার ওপর অন্তত একটা নিয়ন্ত্রণ বা একটা আনা উচিত, এবং নজরদারি অন্তত থাকা উচিত। তারপরেও দেখুন, এত বড় দেশ, সমস্যা থাকবেই, কোনো রকম এই বিষয়ে দ্বিমত নেই। কিন্তু যখন এই সমস্যাটা এত বড় হয়ে যায়, যেটা পুরো সমাজ ব্যবস্থাকে একদম খোকলা করে দেয়, সেইটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। ছোটোখাটো বিষয় হলে, কেউ রাস্তা থেকে বালির, ইট, সিমেন্টের 2 টাকা 4 টাকা চুরি করেছে, সেইটা ক্ষতি কিন্তু পূরণ হয়ে যায়। কিন্তু এইটা কিন্তু ভারতবর্ষে অপূরণীয় ক্ষতি হয়েছে, এবং এর ফল আপনারা কিন্তু মানে গোটা প্রজন্মকে দিতে হবে। এবং আপনি ভাবছেন যে আমি বেরিয়ে গেছি বা করি না, আপনার চারপাশে দেখুন, এর ফল কিন্তু প্রত্যেকেই ভোগ করতে হবে। এই যে অশিক্ষিত এবং এক ধরনের যে অচলায়তন তৈরি করে গেল এই সিস্টেমটা, তো তার ফল তো আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন ফল ভোগ করতে হবে, এবং পরবর্তী প্রজন্মও ভোগ করবে, তাই না? তো এইটার বিরুদ্ধে আমার সুপ্রিম কোর্টের প্রতি এই মানে আশাটা ছিল যে অন্তত একটা নজরদারি করা হোক। সেটা ডিএ মামলা কিন্তু করে দেখালো। সেই জন্যই বলছি যে সুপ্রিম কোর্ট অবশ্যই চাইলে পারতো, এটা কেন করেনি আমি জানি না, কিন্তু খুব মানে এই বিষয়টা নিয়ে আমার খুব আফসোস হয়। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম হয়তো, কিন্তু সত্যি খুব আফসোস হয় যে কেন সুপ্রিম কোর্ট সব কিছু বোঝা সত্ত্বেও, এমন তো নয় তার মানে বোঝার ক্ষমতা নেই, সব কিছু বোঝার ক্ষমতা, সব বোঝে, তারপরও কোন স্বার্থে এই নিয়ন্ত্রণটা আরোপ করলো না সুপ্রিম কোর্ট, সেইটা তো প্রশ্ন উঠবেই। থ্যাংক ইউ।